এই মুভিটি স্পেনের লা পালমা আইল্যান্ডে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি, যাতে একটি পরিবার সমুদ্রের গভীরে একটি ট্রিপে বের হয়। কিন্তু ওই সময় দুনিয়াতে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে যার কারণে শান্ত সমুদ্রও মুহূর্তের মধ্যে আগ্নেয়গিরির মতো ফুটতে শুরু করে এবং পুরো মানবজাতি বিপদে পড়ে যায়। তো এই পরিবার এবং মানবজাতি কি এই ধ্বংস থেকে বাঁচতে পারবে, নাকি সবকিছু এতে বিলীন হয়ে যাবে? মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখি যে তার ছুটি কাটাচ্ছিল, কিন্তু তখনই সে হঠাৎ অনুভব করে যে তার কানের একটি দুল গায়েব। প্রথমে তার মনে হয় যে কিছুক্ষণ আগে ছবি তোলার সময় হয়তো ভুল করে দুলটি সমুদ্রে পড়ে গেছে। পাশে দাঁড়িয়ে থাকা তার বেস্ট ফ্রেন্ড এটি দেখে এক মুহূর্ত না ভেবে সরাসরি সমুদ্রে ঝাঁপ দেয় যাতে বন্ধুর হারিয়ে যাওয়া দুলটি খুঁজে পায়। কিন্তু পরের মুহূর্তেই পানির ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে এবং সমুদ্রের পানি ফুটতে থাকে। বন্ধুর লাশের সাথে তাদের কাচের নৌকাটিও ভেঙে যায় এবং ওইসব লোক মারা যায়। কিছুদিন পর চারজনের একটি পরিবার ছুটি কাটানোর জন্য ওই লা পালমা আইল্যান্ডে পৌঁছায়। এই আইল্যান্ডকে মানুষ ভলক্যানো আইল্যান্ড বা আগ্নেয়গিরির দ্বীপও বলে, যদিও 1948 সালের পর থেকে এখানকার আগ্নেয়গিরি কখনো ফোটেনি। জিমে এবং তার স্বামী নিজেদের ভাঙতে বসা সংসার বাঁচানোর জন্য জেনে শুনে এখানে ছুটি কাটাতে এসেছিল। তারা এই সুযোগকে নিজেদের সম্পর্ক ঠিক করার শেষ সুযোগ হিসেবে ধরে নিয়েছিল। যখন পুরো পরিবার সাঁতার কাটার জন্য কাপড় বদলানোর প্রস্তুতি নিচ্ছিল, তখনই বড় মেয়ে সারা মাটিতে একজোড়া কানের দুল পড়ে থাকতে দেখে। তাদের বাবা এটা দেখার পর পরিষ্কার বলে দেন যে এই দুলগুলো তাদের ঘরের নয়। সারা বেশি পাত্তা দেয় না এবং সেগুলো টেবিলের উপর রেখে দেয়, কিন্তু তাদের একটুও আন্দাজ ছিল না যে এই ছুটি তাদের জীবনের সবচেয়ে বিপজ্জনক যাত্রা হতে চলেছে, যেখানে তাদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হবে। ওদিকে পাহাড়ের দিকে জিওলজিক্যাল সার্ভে ডিপার্টমেন্টের ম্যারি তার এক সাথীর সাথে পাহাড়ের রিসার্চের জন্য যায়। রোজকার মতো তারা একটি গুহায় পৌঁছায়, কিন্তু আজ গুহার দেওয়ালে কিছু অদ্ভুত জিনিস দেখা যায়। পাথরের উপর সিমেন্টের মতো আস্তরণ। ম্যারির পুরো ক্যারিয়ারে সে এমনটা প্রথমবার দেখলো। সে সাথে সাথে স্যাম্পল জোগাড় করতে শুরু করে। ওই সময় তার সাথে থাকা লোকটির নজরে অনেকগুলো মরা বাদুড় পড়ে। তদন্ত করে জানা যায় যে গুহার ভেতরের কার্বন ডাই অক্সাইডের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। কিন্তু যে জিনিসটি দুজনকে সবচেয়ে বেশি অবাক করে দেয় তা হলো গুহার ছাদে দেখা দেওয়া একটি বিশাল ফাটল। এরই মধ্যে জিওলজিক্যাল ডিপার্টমেন্টের ডিরেক্টর নিজের অফিসে খবরের কাগজ পড়ছিলেন। খবরে ছাপা হয়েছিল যে লা পালমা দ্বীপের দক্ষিণ পূর্ব সমুদ্র এলাকায় একটি স্পিডবোট পাওয়া গেছে, যাতে থাকা সব টুরিস্ট মারা গেছে। বিষয়টি এখনো তদন্তাধীন। এই খবর পড়তেই ডিরেক্টর অস্থির হয়ে যান। কিছুক্ষণের মধ্যেই ম্যারি এবং তার সাথী ডিরেক্টরের কাছে পৌঁছায় এবং গুহায় পাওয়া তাদের সব তথ্য জানায়। পরবর্তী তদন্তে জানা যায় যে গুহার বাতাসে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড রয়েছে। এমন ঘটনা আগে কখনো সামনে আসেনি। সাথে দ্বীপে বৃষ্টির সময়কাল দীর্ঘ হচ্ছে এবং বৃষ্টির পরিমাণও বাড়ছে। বেশি পানি বয়ে যাওয়ার কারণে পাথরের মধ্যবর্তী ভারসাম্য নষ্ট হচ্ছে এবং এই কারণে গুহায় এই বিপজ্জনক ফাটল তৈরি হয়েছে। যদি পরিস্থিতি এমনটাই থাকে তবে ভূমিকম্প বা পাহাড় ধসের পুরোপুরি সম্ভাবনা আছে। কিন্তু ডিরেক্টর তাদের কথায় একমত হন না। তিনি বলেন যে পাহাড়ের সামান্য নড়াচড়া সাধারণ ব্যাপার। এখন পর্যন্ত কোনো বিষাক্ত গ্যাসের পরিষ্কার প্রমাণ মেলেনি এবং বর্তমান পরিস্থিতি এতটাই পোক্ত নয় যে বড় কোনো বিপদের ঘোষণা দেওয়া যায়। বিনা কারণে বকুনি খেয়ে দুজনেই অনেক নিরাশ হয়ে পড়ে। কিন্তু দাড়িওয়ালা লোকটি এখানে নিজের ধারণায় অটল থাকে। সে ম্যারিকে ম্যাপের কাছে নিয়ে যায় এবং তাকে মনে করিয়ে দেয় যে 1948 সালে একটি বড় আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটেছিল, যাতে অনেক কিলোমিটার লম্বা ফাটল তৈরি হয়েছিল, এত চওড়া যে মানুষ তার ভেতর দিয়ে হাঁটতে পারত। যদি আবার এমন বিস্ফোরণ হয় তবে পাহাড়ের পুরো একটি অংশ ভেঙে সরাসরি সমুদ্রে পড়ে যেতে পারে। অর্থাৎ পুরো ম্যানহাটন শহরের সমান অংশ যদি সমুদ্রে পড়ে তবে একটি ভয়াবহ সুনামি আসা নিশ্চিত। সে প্রশ্ন তোলে যে ডিরেক্টর জনগণকে আগে থেকে অ্যালার্ট কেন করছে না। কিন্তু সত্যিটা হলো কিছু বছর আগে ডিরেক্টরের থেকে একটি বড় ভুল হয়েছিল। সে একবার পাহাড় ধসের সতর্কবার্তা দিয়েছিল যাতে মারাত্মক হুড়োহুড়ি পড়ে গিয়েছিল, কিন্তু কিছুই হয়নি। এই ঘটনার কারণে তার চাকরি যেতে যেতে বেঁচেছিল। তাই এখন যতক্ষণ পর্যন্ত সুনামির সত্যি প্রমাণ সামনে না আসছে সে পুনরায় এই একই ভুল করতে চায় না। যদিও ম্যারি আর তার সাথী জানে না যে ডিরেক্টর মনে মনে তাদের চেয়েও বেশি ভয় পেয়ে আছে। আসলে ডিরেক্টর দুজনের চেয়েও বেশি চিন্তিত ছিল। সে ওই সময় ফরেনসিক ডিপার্টমেন্টে পৌঁছে গিয়েছিল। প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে পরিষ্কার লেখা ছিল যে স্পিডবোটে মারা যাওয়া সব লোকের মৃত্যু অনেক বেশি তাপমাত্রার গ্যাসে ঝলসে যাওয়ার কারণে হয়েছে। তাদের ফুসফুসে কার্বন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড পাওয়া গেছে। এটা পরিষ্কার সংকেত ছিল যে বিষয় গোপনভাবে
বা সাধারণ নয়। ওদিকে রিসোর্টে নিকের পরিবার এখনো নিশ্চিন্ত হয়ে রোদ আর সমুদ্রের মজা নিচ্ছিল। সারা পুলের পাশে বসেছিল। তখনই একটি মেয়ে তার সাথে বন্ধুত্ব করতে আসে এবং তাকে বিচ ভলিবল খেলার জন্য ডাকে, কিন্তু সারা মানা করে দেয় কারণ তাকে তার ছোট ভাইয়ের দেখাশোনা করতে হচ্ছিল যে অটিজম রোগে আক্রান্ত। অগত্যা মেয়েটি নিরাশ হয়ে চলে যায়। আসলে সারা নতুন বন্ধু বানাতে চাইছিল, কিন্তু তার মধ্যে অতটা আত্মবিশ্বাস ছিল না। পুল থেকে বের হওয়ার পর তার বাবা তার উদাসীনতা বুঝতে পারেন এবং তাকে সাহস দেন যে সে গিয়ে খেলুক, ভাইয়ের খেয়াল তিনি রাখবেন। বাবার কথা শুনে সারা শেষমেশ খেলার সিদ্ধান্ত নেয়। যাওয়ার সময় বাবা তাকে ভলিবলের কিছু বেসিক রুলসও বুঝিয়ে দেন। এখন মেয়ে খেলতে চলে যায় এবং সেলের দায়িত্ব নিকের উপর চলে আসে। কিন্তু সেলের সাথে খেলার সময় হঠাৎ তার নজর নিজের স্ত্রীর উপর পড়ে, যে একজন স্প্যানিশ লোকের সাথে হাসি মুখে কথা বলছিল। এটা দেখেই নিকের রাগ জ্বলে ওঠে। ওই মুহূর্তে সে যখন আবার ছেলের দিকে তাকায় তখন বাচ্চাটি ওখান থেকে গায়েব হয়ে যায়। ঘাবড়ে গিয়ে নিক চারিদিকে তাকে খুঁজতে থাকে। তার মনে হয় হয়তো ছেলে তার বোনকে খুঁজতে বিচে চলে গেছে। সে দৌড়ে বিচে পৌঁছায় এবং জোরে জোরে তার নাম ধরে ডাকতে থাকে। কিছুক্ষণ পর দূরে একটি পাথরের উপর একটি ছোট্ট ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে। যখন নিক তার কাছে পৌঁছায় তখন দেখে তার ছেলে সমুদ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আসলে ছেলেটি দেখছিল যে সমুদ্রে অগণিত কচ্ছপ জমা হয়েছে, যেন তারা সবাই একসাথে কোথাও পালাচ্ছে। এরই মধ্যে ম্যারি তার তদন্ত শেষ করেছে। গুহা থেকে আনা পানির স্যাম্পলে কোনো অতিরিক্ত খনিজ পাওয়া যায়নি। এর মানে পরিষ্কার ছিল যে এই পানি খুব কম সময়ের মধ্যে পাহাড়ের ভেতর ঢুকেছে এবং সরাসরি গুহা পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ যে ফাটল তারা দেখেছিল তা একদম নতুন, বড়জোর 2 সপ্তাহ পুরনো। যদি এমনটা হয় তবে দ্বীপে থাকা প্রতিটি মানুষ বড় বিপদে আছে। এটা ভেবে ম্যারি আর তার সাথী ঠিক করে যে তারা আরো একবার পাহাড়ে যাবে এবং ফাটলের উপরের অংশ নিজে গিয়ে তদন্ত করবে। দুজনে গাড়ি নিয়ে পাহাড়ে পৌঁছায়। সেখানে যে দৃশ্য দেখা যায় তা আরো বেশি ভয়ানক ছিল। ফাটলের এক প্রান্ত এখন নিচের দিকে ধসে যেতে শুরু করেছে। তারা সাথে সাথে নিজেদের যন্ত্রপাতি সেট করে মাপ নিতে শুরু করে। তাদের আশঙ্কা সত্যি প্রমাণিত হয়। ফাটলটি অনবরত সরছিল। ধীরগতি হলেও এটা নিশ্চিত ছিল যে যদি এমনটাই চলতে থাকে তবে একটা বড় ধ্বংসযজ্ঞ হতে চলেছে। ওদিকে জিওলজিক্যাল ডিপার্টমেন্টের কর্মচারীরাও বিপদের সংকেত ধরে ফেলেছিল। পাহাড়ের আশেপাশে গ্যাসের স্তর বাড়তে শুরু করেছিল এবং ভূমিকম্পের প্রাথমিক কম্পন অনুভূত হচ্ছিল। ডিরেক্টর সাথে সাথে ন্যাশনাল গার্ডের সাথে যোগাযোগ করার আদেশ দেন, যাতে দরকার পড়লে পাহাড়ে থাকা ট্যুরিস্টদের বের করে আনা যায়। ওই সময় ম্যারির ফোন আসে। যখন ডিরেক্টর জানতে পারেন তারা এখনো পাহাড়ে আছে তখন তিনি ঘাবড়ে গিয়ে তাদের সাথে সাথে যন্ত্রপাতি ছেড়ে নিচে নামতে বলেন। মাপ নেওয়ার সময় হঠাৎ ফাটল থেকে সাদা ধোঁয়া বের হতে শুরু করে। এটা দেখেই দুজনে প্রাণ বাঁচিয়ে নিচের দিকে দৌড় দেয়। রাস্তায় তারা কিছু লোক দেখে যারা পাহাড়ে ক্যাম্পিং করছিল। ম্যারি বুঝে যায় এটা আগ্নেয়গিরির ফাটার পরিষ্কার সংকেত এবং সে সবাইকে জোরে জোরে দৌড়ানোর জন্য চিৎকার করতে থাকে। কিছু সময় পর যখন ম্যারির জ্ঞান ফেরে তখন সে নিজেকে হাসপাতালের বেডে পায়। ডিরেক্টর তাকে জানান যে তার সাথী বিষাক্ত গ্যাসের কারণে গুরুতর অবস্থায় আছে এবং এখন কমায় আছে। এইবার আগ্নেয়গিরি থেকে প্রচুর পরিমাণ বিষাক্ত গ্যাস বেরিয়েছিল, কিন্তু ভাগ্যের জোরে কারো প্রাণ যায়নি। যদিও ডিরেক্টর জানতেন যে এটা শুধু শুরু। যখন বিষাক্ত গ্যাস বের হতে শুরু করে তখন পরবর্তী ধাপ হয় ছাই এবং তারপর গলিত লাভা। যদি পাহাড়ের অংশ সমুদ্রে পড়ে তবে সুনামি আসবে, এমন সুনামি যা দুনিয়া জুড়ে লাখ লাখ মানুষের জীবন বিপদে ফেলতে পারে। অনেক মহাদেশ এর কবলে আসতে পারে। বিশেষ করে ছোট দ্বীপ রাষ্ট্রগুলো সরাসরি সমুদ্রে তলিয়ে যেতে পারে। শুধুমাত্র লোকজনকে বের করতেই কোটি কোটি ডলার খরচ হতে পারে। তার চেয়েও বড় বিপদ ছিল আতঙ্ক আর হুড়োহুড়িতে আরো প্রাণ যেতে পারত। তাই ডিরেক্টর এখনো অপেক্ষা করতে চাইছিলেন যতক্ষণ না তার কাছে আরো একটা প্রমাণ আসে। কিন্তু জিমে এখন আর অপেক্ষা করার মুডে ছিল না। সে ডিরেক্টরকে পরিষ্কার বলে দেয় যে যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তবে পরে ক্ষয়ক্ষতি সামলানো অসম্ভব হয়ে যাবে। বাধ্য হয়ে ডিরেক্টর তার সাথে মেয়রের সাথে দেখা করতে যায়, কিন্তু মেয়রের মনোভাবও একই ছিল। যতক্ষণ না 100% নিশ্চিত হওয়া যায় তিনি জনগণকে অ্যালার্ট করার ঝুঁকি নিতে চান না। একটি মিথ্যা অ্যালার্ট তার গদি কেড়ে নিতে পারত। ম্যারি আর ডিরেক্টর যতই বোঝান মেয়র অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে রিসোর্টে নিক আর জিমের মধ্যে আবার ছেলেকে নিয়ে ঝগড়া হয়। জিমে অভিযোগ করে যে নিক সেলের হারিয়ে যাওয়ার কথা তাকে সাথে সাথে কেন বলেনি। ওদিকে নিক রেগে বলে যে জিমে পুরো দিন বাচ্চাদের দিকে খেয়ালই দেয় না। ঘরে কেউ কাউকে বোঝার জন্য প্রস্তুত ছিল না। ওদিকে সারার জীবনেও সবকিছু তালগোল পাকিয়ে যায়। যে মেয়ের সাথে সে কালই বন্ধু হয়েছিল আজ সে তাকে খুব বাজেভাবে বকা দেয়। কারণটা ছিল সারা ভুল করে ওই মেয়েটির একটি ভিডিও আগে শেয়ার করে দিয়েছিল। ভিডিওটি কোনো ছেলে লুকিয়ে বানিয়েছিল, কিন্তু রাগ সারার উপরেই ঝাড়া হয়। সারা ভেঙে পড়ে এবং ঘরে গিয়ে ডুব
কুকড়ে কাঁদে। ওই সময় সে পাশের ঘর থেকে বাবা মায়ের ঝগড়ার আওয়াজ শুনতে পায়। এখন তার সেখানে এক মুহূর্ত থাকার ইচ্ছা ছিল না। সে চুপচাপ এয়ারপোর্টে পৌঁছায় এবং নরওয়েতে থাকা নিজের মামাকে ফোন করে এবং মামাকে তার ফেরার টিকিট বুক করতে বলে। মামা জিজ্ঞেস করেন যে কেন একা ফিরতে চায়, কিন্তু সারা কিছু বলে না। ফোন রাখার পর মামার চিন্তা হয় এবং সে তার বোন অর্থাৎ জিমেকে কল করে, কিন্তু ওই সময় জিমে ইয়োগা করছিল, তাই ফোনের রিং শুনতে পায়নি। এরই মধ্যে জিওলজিক্যাল ডিপার্টমেন্ট আরো খারাপ খবর পায়। দ্বীপে অনবরত সামান্য কম্পন আসতে থাকে এবং সেগুলোর কেন্দ্র ধীরে ধীরে উপরের দিকে সরছে। এর মানে পরিষ্কার ছিল আগ্নেয়গিরি যে কোনো সময় ফাটতে পারে। ডিরেক্টর সাথে সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে আদেশ দেন যাতে লা পালমা দ্বীপ থেকে আসা যাওয়া করা সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়, কারণ আগ্নেয়গিরির হাই বিমানের ইঞ্জিন নষ্ট করে দিতে পারে এবং প্লেন ক্র্যাশ হতে পারে। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। হঠাৎ পাহাড়ের চূড়া থেকে জোরালো বিস্ফোরণের শব্দ আসে এবং সবাই স্তব্ধ হয়ে যায়। ওই সময় সারা যে ফ্লাইটে বসেছিল তা রানওয়েতে দ্রুত দৌড়াচ্ছিল। পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে টেক অফ করার নির্দেশ পেয়েছিল, কিন্তু রানওয়ে ছোট হওয়ার কারণে প্লেনটিকে বাধ্য হয়ে উড়াল দিতে হয়। এরই মধ্যে জিমে অবশেষে তার ভাইয়ের মিসড কল দেখতে পায় এবং সাথে সাথে ফোন ব্যাক করে। যখন সে জানতে পারে সারা এয়ারপোর্টে চলে গেছে, তখন সে ঘাবড়ে গিয়ে স্বামীকে খুঁজতে দৌড়ায়। তখনই চারিদিকে ছড়িয়ে থাকা আগ্নেয়গিরির ছায়ের মাঝখানে হঠাৎ একটি বিমানের জোরালো আওয়াজ শোনা যায়। পরের মুহূর্তেই এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। জিমে ভয়ে দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলে। তার মেয়ে ওই প্লেনে ছিল কিনা সে কিছুই জানতো না। তারা যখন এয়ারপোর্টে যাওয়ার জন্য গাড়ি বের করে, তখনই জিমের ভাইয়ের মেসেজ পায়। বিদেশ মন্ত্রণালয়ে কাজ করা তার ভাই আগে থেকেই প্লেন ক্র্যাশের খবর পেয়েছিল। রেস্কিউ টিম কাজে লেগে পড়েছে এবং সব জীবিত বেঁচে যাওয়া লোকদেরকে দ্বীপে একমাত্র হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যখন জিমে আর নিক হাসপাতালে পৌঁছায়, তখন কয়েক ঘন্টা খোঁজার পরেও তারা সারাকে পায় না। স্টাফ তাদের ওই ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্ট দেখায়। যাদের নামের পাশে টিক দেওয়া আছে তাদের হাসপাতালে আনা হয়েছে, বাকিরা এখনো নিখোঁজ। সারার নাম লিস্টে ছিল, কিন্তু তার পাশে কোনো টিক ছিল না। এটা দেখে দুজনে পুরোপুরি ভেঙে পড়ে। ক্লান্ত হয়ে এবং ভাঙা মনে তারা হোটেলে ফিরে আসে। তারা বুঝতে পারছিল না এখন কি করবে, কিন্তু যেমনই ঘরের দরজা খোলে তারা অবাক হয়ে যায়। সারা একদম সুরক্ষিতভাবে ঘরের ভেতরে বসেছিল। আসলে সারা যখন প্লেনে উঠছিল, তখনই সে তার বান্ধবীর মেসেজ পায়। বান্ধবী মন থেকে ক্ষমা চাইছিল এবং তাকে মাফ করতে বলছিল। সারা প্লেন ওড়ার আগেই নেমে আসে। পরে তার বান্ধবীও বুঝতে পারে যে অজান্তে তার ওই মেসেজ সারার প্রাণ বাঁচিয়ে দিয়েছিল। এই দুর্ঘটনার পর দুজনের বন্ধুত্ব আরো গভীর হয়। ওদিকে জিওলজিক্যাল ডিপার্টমেন্টে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। বিজ্ঞানীদের মতে জনগণকে সাথে সাথে দ্বীপ খালি করার নির্দেশ দেওয়া উচিত, কিন্তু মেয়র এখনো মানতে রাজি নন। তার কথা হলো এত পদদলিত হয়ে প্রাণহানি হতে পারে। আগেও আগ্নেয়গিরি থেকে ছাই বের হয়েছে, প্রতিবার এত বড় ধ্বংসযজ্ঞ হয়নি। যদি আবার ভুল অ্যালার্ম হয় তবে সবার চাকরি বিপদে পড়বে। যখন ডিরেক্টর দেখলেন এখনো জনগণকে অ্যালার্ট করা হবে না, তখন তিনি নিজেই সিদ্ধান্ত নেন। তিনি তার সব কর্মচারীকে সাথে সাথে দ্বীপ ছাড়ার নির্দেশ দেন এবং নিজে শেষ মানুষ হিসেবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। ম্যারি এই সিদ্ধান্তে খুশি ছিল না, কিন্তু তার একটি ছোট্ট ভাইও ছিল যার দায়িত্ব তার উপর। কিন্তু তখনই সে জানতে পারে তার ভাই মদ খেয়ে বারে হাঙ্গামা করছে। ম্যারি তাকে সেখান থেকে বের করতে যায়, কিন্তু উল্টো পুলিশ তাকেই সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ধরে নিয়ে যায়। যখন ভাইয়ের জ্ঞান ফেরে, তখন সে নিজের ভুল বুঝতে পারে। সে পুলিশ স্টেশনে গিয়ে বোনের সাথে দেখা করে এবং তাকে বলে যে সে তার জন্য সেরা উকিল ধরবে। কিন্তু সময় অনেক কমে আসছিল। আগ্নেয়গিরি যে কোনো সময় ফাটতে পারত। এখন প্রশ্ন ছিল এই ভাই বোন এই মৃত্যুর দ্বীপ থেকে কিভাবে বের হবে। কিন্তু এটাই তো এই মহাবিনাশের শুরু ছিল। এই এলাকায় থাকা মানুষ জানতো যে যখন একবার আগ্নেয়গিরি থেকে ছাই বের হতে শুরু করে, তখন পরবর্তী ধাপ হলো পূর্ণ বিস্ফোরণ। যদি এমনটা হয় তবে পুরো পাহাড়ের অংশ ভেঙে সমুদ্রে পড়ে যেতে পারে এবং কয়েকশো মিটার উঁচু সুনামি উঠতে পারে। হয়তো মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ। মাত্র এক রাতে আগ্নেয়গিরির মুখ থেকে আবার সাদা ধোঁয়া বের হতে শুরু করে, যেন কোনো ঘুমন্ত রাক্ষস জেগে উঠতে চলেছে। ওই সময় নিক আর তার পরিবার এখনো বেখবর হয়ে পানিতে সাঁতার কাটছিল। তাদের একটুও আন্দাজ ছিল না যে মৃত্যু ধীরে ধীরে তাদের দিকে এগোচ্ছে। হঠাৎ ফোন বাজে। জিমে ফোন তোলে এবং দেখে তার ভাইয়ের কল। ভাই জানায় সরকারের কাছে আগে থেকেই খবর আছে, কিন্তু
মানুষের মধ্যে আতঙ্ক না ছড়ায় তাই খবর লুকানো হচ্ছে। সে চুপচাপ তাদের জন্য একটি ফেরি বুক করে দিয়েছে, যা কিছু মিনিটের মধ্যেই তাদের পাশের টেনেরিফ দ্বীপে পৌঁছে যাবে। সেখান থেকে তারা পরবর্তী ফ্লাইট নিয়ে বাড়ি ফিরতে পারবে। ফেরি ছাড়তে মাত্র 20 মিনিট বাকি ছিল। সুযোগ হাতছাড়া হতে চলেছিল। ভাইয়ের কথা শুনে জিমে সময় নষ্ট না করে নিজের স্বামী আর 2 সন্তানকে নিয়ে চুপচাপ ওখান থেকে বের হওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু তখনই সারা জেদ করে যে সে তার বান্ধবী সেরিকেও সাথে নিয়ে যাবে। সে বারবার তাকে কল করে কিন্তু ফোন ধরে না। যখন জিমে বলে যে এখন সময় নেই এবং সুনামি আসতে পারে, তখন সারা বাধ্য হয়ে পরিবারের সাথে বের হতে রাজি হয়। কিন্তু বাইরে বের হতেই তারা বুঝতে পারে রাস্তায় একটিও ট্যাক্সি নেই। সময় দ্রুত বয়ে যাচ্ছিল। তখনই নিকের মাথায় একটি বুদ্ধি আসে। সে হঠাৎ একটি ট্রাক থামায় এবং পুরো পরিবারকে তাতে বসিয়ে নেয়। শ্রমিকরা কিছু বোঝার আগেই নিক ট্রাক নিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর ওই শ্রমিকরা তাদের পিছু নিয়ে ফেরি টার্মিনাল পর্যন্ত পৌঁছে যায়। পরিবারের সুরক্ষার জন্য নিক চিৎকার করে জিমে আর বাচ্চাদের ফেরিতে উঠতে বলে। নিজে নিক সেখানেই থেকে যায় এবং শ্রমিকরা তাকে ঘিরে ধরে মারতে থাকে। অবশেষে নিক নিজের মানিব্যাগ বের করে তাদের দিয়ে দেয়। তখন তারা তাকে ছেড়ে দেয়, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। নিক অসহায় হয়ে তাকিয়ে দেখে ফেরি তার পরিবারকে নিয়ে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। ওদিকে সেরি সমুদ্রের পাড়ে ছিল। তখনই সে তার ফোনে অনেকগুলো মিসড কল দেখতে পায়। সে সাথে সাথে সারাকে কল করে। সারা তাকে বলে কোনোভাবে টেনেরিফ দ্বীপে পৌঁছানোর ব্যবস্থা করো, নয়তো সব শেষ হয়ে যাবে। কিছু মিনিট পরেই পাহাড় থেকে জোরালো কম্পন শুরু হয়। অফিসে একা বসে থাকা ডিরেক্টর সাথে সাথে বুঝে যান বিপদ একদম কাছে। তিনি সাথে সাথে মেয়রের অফিসে কল করেন এবং ইমার্জেন্সি ইভাকুয়েশন অ্যালার্ট জারি করতে বলেন। ফেরি ধরতে না পারার পর নিক সরাসরি স্পিডবোট রেন্টাল স্টোরে পৌঁছায় এবং টেনেরিফ যাওয়ার জন্য নৌকা ভাড়া নেওয়ার চেষ্টা করে। কিন্তু যেমনই ইমার্জেন্সি অ্যালার্ট বাজে, স্টাফ তাকে পরিষ্কার মানা করে দেয়। এই সময় হোটেলে দেখা যায় তার এক বন্ধু সেখানে পৌঁছায়। সে নিককে জানায় যে এক মাঝিকে ঘুষ দিয়ে রাজি করিয়েছে। তারা দুজনে জলদি সমুদ্রের পাড়ে পৌঁছায়। মাঝি আগে থেকেই অপেক্ষা করছিল। সে নিকের জন্য শেষ টিকিট কিনে রেখেছিল। দুজনে স্বস্তির নিঃশ্বাস ফেলে নৌকায় বসে পড়ে। কিন্তু তখনই পেছন থেকে আগ্নেয়গিরি পুরোপুরি ফেটে পড়ে। যেমনই নৌকা ছাড়তে যাবে, হঠাৎ এক মহিলা বাচ্চাকে কোলে নিয়ে দৌড়াতে দৌড়াতে আসে। সে কেঁদে কেঁদে বলে তার বাচ্চা অনেক ছোট এবং তাকে যেন বাঁচানো হয়। নিক কয়েক পলক ভাবে এবং তারপর দেরি না করে নিজের সিট ওই মহিলা আর বাচ্চাকে দিয়ে দেয়। এটা দেখে তার বন্ধু অনেক দুঃখ পায়, কিন্তু নিক চুপচাপ সেখান থেকে ফিরে আসে। হাসপাতালে ভর্তি দাড়িওয়ালা লোকটিও আগ্নেয়গিরির বিস্ফোরণে জেগে ওঠে। বাইরে বের হয়ে সে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারে, কিন্তু সে ঘাবড়ায় না। তার আগে থেকেই সব আন্দাজ ছিল। সে কাপড় বদলে সরাসরি ডিরেক্টরের অফিসে যায়, যাতে শেষ মুহূর্তে তার সাথে থাকতে পারে। ওদিকে নিক দূরে পাহাড় থেকে ওঠা আগুন আর লাভা দেখছিল। সে বুঝতে পারছিল না এখন কোথায় যাবে। অবশেষে সে জিমেকে কল করে এবং বলে যে সে যেন বাচ্চাদের খেয়াল রাখে, হয়তো সে আর কখনো ফিরে আসতে পারবে না। এরই মধ্যে ম্যারির ভাই কোনোভাবে পুলিশ স্টেশনের চাবি হাতিয়ে নেয় এবং নিজের বোনকে বের করে আনে। কিন্তু বের হওয়ার সময় সে পাশের সেলে বন্দী হওয়া আরো এক কয়েদিকেও মুক্ত করে দেয়। যেমনই তারা পুলিশ স্টেশন থেকে বের হয়, তাদের সাথে নিকের দেখা হয়। নিক তাদের জানায় সব নৌকা চলে গেছে, কিন্তু ম্যারির ভাই বলে যে তার কাছে এখনো একটি স্পিডবোট আছে, যা সে মাছ ধরার সময় লুকিয়ে রেখেছিল। এটা শুনতেই নিকের মনে আশার আলো জাগে। তিনজন দ্রুত সমুদ্রের পাড়ে পৌঁছায় এবং একটি লুকানো কোনায় ওই স্পিডবোট পাওয়াও যায়। কিন্তু যেমনই তারা বোট স্টার্ট করতে যাবে, পেছন থেকে এক লোক বন্দুক নিয়ে হাজির হয়। কিছুক্ষণ আগে যে কয়েদিকে মুক্ত করেছিল, সে এখন তাদের নৌকা ছিনিয়ে নিতে চায়। ম্যারির ভাই তাকে বোঝানোর চেষ্টা করে যে নৌকায় আরো একজন লোক বসতে পারে, কিন্তু সে পুরো স্পিডবোট চায় কারণ তার সাথীরাও পেছনে আসছিল। তর্কের সময় ওই লোকের গুলি ম্যারির ভাইয়ের গায়ে লাগে। ম্যারি দৌড়ে তার কাছে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ভাই দম ছেড়ে দেয়। তখনই বাকি বদমাশরাও সেখানে পৌঁছে যায়। নিক সাথে সাথে ম্যারির হাত ধরে তাকে নৌকায় বসিয়ে দেয়। নিকের কাছে বন্দুক ছিল, তাই বাকিরা সামনে এগোতে পারেনি। দুজনে কোনোভাবে স্পিডবোট স্টার্ট করে এবং ওই দ্বীপ থেকে দূরে বেরিয়ে যায়, যা আগ্নেয়গিরি গিলে খেতে চলেছিল। ওই মুহূর্তে নিকের ফোনে তার শ্যালকের মেসেজ আসে। সে জানায় টেনেরিফ দ্বীপে একটি সেফ জোন আছে, যেখানে পৌঁছানোই এখন বাঁচার একমাত্র উপায়। নিক সাথে সাথে ম্যারির হাত ধরে তাকে নৌকায় টানে। ম্যারি ভয়ে একদম আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল, যেন তার পায়ে আর প্রাণ নেই। সময় থাকতে নিক তাকে টেনে নৌকায় বসিয়ে দেয় এবং দুজনে সুনামি আসার আগে অন্যদিকে মোড় নেয়। ওদিকে টেনেরিফ দ্বীপের এয়ারপোর্টে শেষ ফ্লাইটের প্রস্তুতি চলছিল। জিমে নিজের ছেলে আর সারার সাথে বোর্ডিং গেট পর্যন্ত পৌঁছে গিয়েছিল। পাসপোর্ট চেক করার সময় স্টাফ দেখে জিমের কাছে একটি অতিরিক্ত পাসপোর্ট আছে। জিমে বোঝায় তার স্বামী পেছনে রয়ে গেছে এবং
হয়তো জলদি পৌঁছে যাবে। যার পর স্টাফ তাদের হলুদ রঙের রিস্ট ব্যান্ড দেয়, যা বোর্ডিং পাসের মতো কাজ করে। যাদের হাতে এই ব্যান্ড থাকবে তারাই প্লেনে উঠতে পারবে। কিন্তু সারা বারবার পেছন ফিরে তাকাচ্ছিল। তার বান্ধবী সেরির জন্য চিন্তা হচ্ছিল। তখনই সে দেখে সেরি এয়ারপোর্টে পৌঁছে গেছে, কিন্তু তার কাছে বোর্ডিং পাস নেই। সারা কিছু না ভেবেই সিদ্ধান্ত নেয় এবং প্লেন ওড়ার ঠিক আগে নিজের ব্যাগ থেকে বাবার বোর্ডিং পাস বের করে সেরিকে দিয়ে দেয় এবং তাকে নিজের সাথে নিয়ে আসে। এদিকে জিমে আর তার ছেলে নিজেদের সিটে বসে পড়েছিল, কিন্তু সারা তখনও আসেনি। প্লেন টেক অফের জন্য তৈরি হচ্ছিল। জিমে ঘাবড়ে যায় এবং ছেলেকে নিয়ে বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। লোকেরা তাকে রাখার চেষ্টা করে, কিন্তু সে কারো কথা শোনে না। ওই সময় ডিরেক্টর আর দাড়িওয়ালা লোক দুজনে সুরক্ষা স্যুট পরে আগ্নেয়গিরির একদম মুখে পৌঁছে গিয়েছিল। তারা জানতো এখন দ্বীপ ছাড়া অসম্ভব। দুজনে ভয় না পেয়ে আগ্নেয়গিরির একদম পাশে দাঁড়িয়েছিল। দাড়িওয়ালা লোক রসিকতা করে পকেট থেকে একটি পুরনো রেড ওয়াইন বের করে, কিন্তু ওয়াইন খাওয়ার আগেই ৭৮ বছর ধরে শান্ত থাকা আগ্নেয়গিরি পুরো শক্তিতে ফেটে পড়ে। জোরালো বিস্ফোরণের সাথে পুরো দ্বীপ ফেটে দুভাগে ভাগ হয়ে যায়। পাহাড়ের একটি পুরো অংশ সরাসরি সমুদ্রে ধসে পড়ে, যাতে পলক ফেলতেই কয়েকশো ফুট উঁচু ঢেউ জেগে ওঠে। এরই মধ্যে সারা আর সেরি প্লেনে ফিরে আসে। সে নিজের মা আর ভাইকে খোঁজে, কিন্তু স্টাফ তাদের সাথে সাথে সিট বেল্ট বাঁধতে বলে, কারণ প্লেন উঠতে চলেছে। সারা জানতো না যে তার মা আর ভাই এখনো বাইরে তাকে খুঁজছে। ভাগ্যের জোরে জিমে সময় থাকতে তার ভাইয়ের মেসেজ পায়। সে জানায় টেনেরিফে আর একটি সেফ জোন আছে, সেখানে গিয়ে সুনামি থেকে বাঁচা সম্ভব। জিমের সাথে সাথে ওই দিকে দৌড়ায়। তার ছেলে যে অটিজমে আক্রান্ত হলেও ভূগোলে অনেক তুখোড়, সে কয়েক সেকেন্ডের মধ্যেই লোকেশন ক্যালকুলেট করে নেয়। পাশে দাঁড়িয়ে থাকা কিছু এয়ারপোর্ট স্টাফও তাদের সাথে চলতে শুরু করে। তখনই সুনামি এয়ারপোর্টের দিকে আশ্রে পড়ে। প্লেন যেমনই রানওয়েতে চলতে শুরু করে, মাটি ফেটে যায়। অন্যদিকে নিক আর ম্যারি নিজেদের স্পিডবোর্ড নিয়ে পুরো গতিতে সেফ জোনের দিকে এগোয়। তাদের ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে তারা সেফ জোন পর্যন্ত পৌঁছে যায়। যখন তারা পাড়ে নামে তখন দেখে সেখানে আগে থেকেই অনেক মানুষ জমা হয়েছে। এটা সব নিকের শ্যালকের কারণে সম্ভব হয়েছিল। সে এক্সপার্টদের সাথে কথা বলে সেফ জোন চিহ্নিত করেছিল। সুনামি একটি রিং এর মতো ছড়ায় এবং টেনেরিফ দ্বীপের পূর্ব অংশে দুটি বিশাল ঢেউ একে অপরের সাথে ধাক্কা খেয়ে একে অপরকে শেষ করে দেয়। ওই এলাকাটি সবচেয়ে নিরাপদ প্রমাণিত হয়। এরপর শ্যালক নিজের চাকরি ঝুঁকিতে ফেলে নিজের মাইক্রোফোন অন করে মিডিয়াকে সেফ জোনের লোকেশন জানিয়ে দেয়। এই কারণেই মানুষের ফোনে অ্যালার্ট পৌঁছায় এবং এত প্রাণ বাঁচানো সম্ভব হয়। কিন্তু নিক চারিদিকে দেখে এবং তার স্ত্রী সন্তানকে কোথাও দেখতে পায় না। লোকদের থেকে জানতে পারে যে পুরো দ্বীপ ধ্বংস হয়ে গেছে এবং শেষ ফ্লাইটটিও ক্র্যাশ করেছে। এটা শুনতেই নিক ভেঙে পড়ে। তার মনে হয় হয়তো সে তার পরিবারের একমাত্র জীবিত সদস্য। তখনই দূর থেকে একটি চেনা আওয়াজ শোনা যায়। অবাক হওয়ার বিষয় হলো প্লেন ক্র্যাশের পরেও কিছু লোক জীবিত বেঁচে গিয়েছিল। সারার জ্ঞান ফেরে। সেরি অজ্ঞান হয়ে পড়েছিল। সারার সাথে সাথে তাকে মাটিতে শুয়ে সিপিআর দেয়। একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের সাহায্যে সেরির প্রাণ বেঁচে যায়। যখন তারা প্লেন থেকে বের হয় তখন পুরো পৃথিবী ধ্বংসলীলায় ডুবে আছে বলে মনে হয়। এই সুনামি দুনিয়ার অনেক অংশকেই ক্ষয়ক্ষতি করেছিল। কিছু ছোট দ্বীপ রাষ্ট্র তো পুরোপুরি সমুদ্রে ডুবে গিয়েছিল। নিক আর জিম দুজনেরই মনে হচ্ছিল হয়তো তারা আর কখনো সারাকে দেখতে পাবে না। কিন্তু তখনই একটি রেস্কিউ হেলিকপ্টার আসে। তাদের ছেলে সবার আগে সারাকে চিনে ফেলে। অবাক হওয়ার বিষয় হলো এত বড় ধ্বংসযজ্ঞের পরেও পুরো পরিবার আরো একবার একসাথে মিলিত হয়। শুধু একজন মানুষ ছিল যে চুপচাপ দূরে দাঁড়িয়েছিল, আর সে ছিল ম্যারি। এই দুর্যোগে সে তার ভাইকে হারিয়েছিল। সে জানতো এখন তার জীবন আর কখনো আগের মতো হবে না। এবং এইরকম একটি দৃশ্য দেখানোর মাধ্যমেই আমাদের আজকের মুভির এই গল্পটি এখানেই শেষ হয়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং এরকম এবং অন্যান্য সকল ধরনের মুভির এক্সপ্লেনেশন দেখতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।